গতকাল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলা হয়েছিল। তো শ্রীলঙ্কা ভারতকে 32 রানে হারিয়ে দিয়েছে এবং তিনটে ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে শ্রীলঙ্কা এগিয়ে গেল। তো কালকেরকার ম্যাচ নিয়ে যদি আমরা আলোচনা করি, তো ভারতের হারের পেছনে কারণ কি? কি কারণে ভারত এই ম্যাচটা হারলো? যে প্রথম ম্যাচেও আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে তারা 230 রান করেছিল, ভারত সেই রানটাও চেস করতে পারেনি। তো কালকেরকার ম্যাচেও শ্রীলঙ্কা তারাও প্রথমে টস জিতে ব্যাটিং করে এবং সে 240 রান করে। সেই 40 রানের জবাবে ভারত ব্যাটিং করতে নেমে 208 রানে অল আউট হয়ে যায়, 32 রানে ভারত হেরে যায়। তো এই হারের পেছনে কারণ কি? যদি আজকের এই সেইটা নিয়ে যদি আলোচনা করি, শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যে যে এমন কোনো বড় টিম নয় যে শ্রীলঙ্কা 90 দশকের 96-এর ওয়ার্ল্ড কাপ জেতার পরে শ্রীলঙ্কা যে একটা বড় টিম ছিল, যে তারা ভারতের সঙ্গে মানে দুর্দান্ত তারা টক্কর দিত এবং ভারতকে বলে বলে হারাতো। তো সেই শ্রীলঙ্কা এখন আর নেই, যে এখন ভারত এখন অনেকটা এগিয়ে গেছে। ভারত ওডিআই যদি আমরা ধরি তো নাম্বার 1-এ আছে। শ্রীলঙ্কা কোথায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা কোয়ালিফাই করতে পারেনি এবং যে টি-20 ওয়ার্ল্ড কাপ গেল, সেই টি-20 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কা সুপার 8-এও কোয়ালিফাই করতে পারেনি এবং আগামী বছর 2025-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে, সেখানেও শ্রীলঙ্কা কোয়ালিফাই করতে পারেনি, যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। যে আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী যে 1 থেকে 8 পর্যন্ত যে টিম থাকবে, তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা কোয়ালিফাই করবে এবং তারাই খেলবে। তো শ্রীলঙ্কা সেই জায়গায় 1 থেকে 8-এর মধ্যে র্যাঙ্কিং এ নেই এবং তারা কোয়ালিফাই করতে পারেনি। সেই শ্রীলঙ্কার কাছে ভারত এমন এইভাবে মানে লজ্জাজনক ভাবে কিভাবে হারলো, সেটা নিয়ে যদি আমরা পর্যালোচনা আলোচনা করি, তাহলে সে রোহিত শর্মা, যে তিনি একজন মানে এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন এবং অনেকদিন ধরে তিনি ক্যাপ্টেন্সি করছেন এবং আইপিএল ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যে তিনি ক্যাপ্টেনি করে 5টা ট্রফি তিনি জিতিয়েছেন এবং ভারতের হয়ে তিনি অনেকদিন ধরে ক্যাপ্টেন্সি করছেন এবং টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে। সেই রোহিত শর্মা এত এক্সপিরিয়েন্স আছে এবং গৌতম গম্ভীর তিনিও কোচ, তিনি নতুন কোচ হিসেবে তিনি জয়েন করেছেন শ্রীলঙ্কা ট্যুর থেকে এবং তারও একটা এক্সপিরিয়েন্স আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে। সেই তাদের মধ্যে কি ভুল হলো যে পরপর দুটো ম্যাচ, প্রথম ম্যাচটা জেতার জেতার কাছাকাছি চলে গিয়েছিল ভারত, সেখান থেকে তারা ম্যাচটা ড্র করতে হলো এবং দ্বিতীয় ম্যাচে যদি দেখি, এটা লজ্জাজনক ভাবে হার হলো। প্রথম প্রথম কারণ হলো যে পিচের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কি বুঝতে বুঝতে পারেনি গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা। যার ফলে এইটা হলো যে পিচ প্রথম ম্যাচে আমরা দেখেছি যে পিচ যেভাবে টার্ন হচ্ছিল, স্পিন বলে সহায়ক হয়েছিল এবং স্পিনাররা যেভাবে হেল্প পাচ্ছিল, সেইভাবে আহ, যেভাবে হেল্প পাচ্ছিল, তো ভারতকে সেটা বুঝতে কি অসুবিধা হলো যে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরকে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে টিম সিলেকশন। টিম সিলেকশন যদি আমরা দেখে থাকি যে সে প্রথম ম্যাচে যদি শ্রীলঙ্কা 3টে স্পিনার এবং 2টো ফাস্ট বোলার নিয়ে খেলিয়েছিল এবং ভারতও সেম 2টো ফাস্ট বোলার এবং 3টে স্পিনার নিয়ে খেলেছিল এবং প্রথম ম্যাচে যেভাবে বল টার্ন হচ্ছিল, স্পিনের এগেনস্টে ভারতীয় টিম ব্যাটসম্যানরা একদম খেলতে পারছিল না এবং যার ফলে ম্যাচটাও জিততে পারেনি। তো দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা কি করলো, তারা এতটা স্পিন হচ্ছে দেখে তারা কি করলো, একজন ফাস্ট বোলারকে কম করে তারা একজন স্পিনার বাড়ালো। তো ভারত কি করলো, ভারত সেটা না করে ভারত যা টিম ছিল সেই টিম নিয়ে খেললো। তো ভারতের কাছে স্পিন অপশন কিছু ছিল না, কারণ এক্সট্রা স্পিনার রিজার্ভ বেঞ্চে কেউ ছিল না। তো যার ফলে ভারত খেলাতে পারেনি, কিন্তু ভারতের কাছে আরেকটা অপশন ছিল যে আহ, রিয়ান পরাগকে আমরা টি-20 ম্যাচে দেখেছি যে তিনি দুর্দান্ত স্পিন বোলিং করেছেন এবং তার কাছে ভারতের কাছে একটা অপশন ছিল যে রিয়ান পরাগকে খেলানো যেতে পারে, কারণ তিনি যদি 4-5 ওভার বোলিং করতেন, তাতেও কিন্তু কোনো খারাপ হতো না। তো শিবম দুবের জায়গায় যদি রিয়ান পরাগকে খেলানো হতো এবং তাকে যদি কিছু 4-5 ওভার বোলিং করানো হতো, তাতে হয়তো ভারতের ফায়দা হতো। তো শিবম ডুবের সম্পর্কে যদি বলি, শিবম ডুবে তিনি স্পিনের এগেনস্টে একদম খেলতে পারেন না। তিনি আইপিএলেও আমরা দেখেছি যে স্পিনের এগেনস্টে তিনি অনেকটা মানে খেলতে তার অসুবিধা হচ্ছে, তিনি সেইভাবে স্পিনের এগেনস্টে খেলতে পারছেন না। তিনি আইপিএলে আমরা দেখেছি যে তিনি স্পিনের এগেনস্টে তিনি একদম খেলতে পারেন না। তো এখানেও তাই হয়েছে যে স্পিন ট্র্যাক উইকেটে শিবম দুবে কে প্রথম ম্যাচে তিনি 25 রান করেছিলেন
ঠিক আছে, কিন্তু দ্বিতীয় ম্যাচে তাকে প্রমোশন করা হয়েছিল 4 নম্বরে, কিন্তু সেখানে তিনি খেলতে পারেননি স্পিনের এগেনস্টে, যা হওয়ার তাই হলো। তো দ্বিতীয় কারণ হচ্ছে টিম সিলেকশন সেভাবে হলো না। টিম সিলেকশনটা সেভাবে তারা করতে পারলো না ভারত, যে শ্রীলঙ্কা যেখানে 4টে স্পিনার নিয়ে খেলিয়েছে, তো ভারত কেন সেটা করতে পারলো না? ভারতের কাছে স্পিনার, এক্সট্রা স্পিনার ছিল না, কিন্তু রিয়ান পরাগ ছিল, যে তাকে পার্ট টাইম বোলার হিসেবে করানো যেত। তো তৃতীয় কারণ যদি আমরা দেখি, টস টস একটা ফ্যাক্টর। টস এখানে দেখেছি যে আন্ডার লাইটে এই এই স্পিনারদের বিরুদ্ধে খেলা মানে খুবই উম, মুশকিল এবং খুবই ডিফিকাল্ট। তো দুটো ম্যাচে আমরা দেখেছি যে প্রথমে শ্রীলঙ্কা ক্যাপ্টেন তারা টস জিতেছে, ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি টস জিততে পারেনি। তো টস একটা ফ্যাক্টর হয়ে গেছে। এবং তো চতুর্থ কারণ যদি আমরা দেখি যে ভারতীয় ব্যাটসম্যানরা তাদের যে একমাত্র রোহিত শর্মাকে ছেড়ে যে আর কেউ সেভাবে খেলতে পারলো না। তারা বিরাট কোহলি থেকে শুরু করে শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, তারা স্পিনারের সামনে একদম দাঁড়াতেই পারলো না। যে এটা কি হচ্ছে, যে বিরাট কোহলি একজন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান এবং তিনি লেজেন্ড প্লেয়ার, তার নামে এত কিছু রেকর্ড আছে, যে তিনি এই স্পিনারদের এগেনস্টে কিছু করতে পারছে না, তিনি দাঁড়াতেই পারছে না। একমাত্র রোহিত শর্মাকে বাদ দিয়ে যে টপ অর্ডার ব্যাটসম্যান একদম ফ্লপ। আর হচ্ছে 5 নম্বর কারণ যদি দেখি, 5 নম্বর কারণ যে ভারতীয় টিমে একটা প্রবলেম আছে, যে লেফট হ্যান্ডার ব্যাটসম্যান খুব কম আছে। যে এক এক থেকে 5 নম্বর, যদি 1 2 ওপেনিং থেকে শুরু করে 3 4 5 নম্বর পর্যন্ত দেখি, শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, এই পর্যন্ত দেখছি আমরা যে কোনো লেফট হ্যান্ডার ব্যাটসম্যান নেই। যার ফলে কি হবে, এগেনস্ট টিমের বোলাররা অনেকটা সুযোগ পেয়ে যায়, যে রাইট হ্যান্ডের ব্যাটসম্যানদের এগেনস্ট কিভাবে বল করা যায়, তার সেই সুযোগটা তারা পেয়ে যায়। তো ভারতীয় টিমে সেভাবে নেই, যে ঋষভ পান্ত ছিল, কিন্তু ঋষভ পান্তকে কালকেরকার ম্যাচে খেলানো হয়নি, তাকে প্লেইং ইলেভেনে তাকে খেলানো হয়নি, তাকে রিজার্ভ বেঞ্চে বসে রাখা হয়েছে। তো এর একটা সুবিধা কিন্তু শ্রীলঙ্কা পেয়েছে। এবং যারা লোয়ার অর্ডারের ব্যাটসম্যান যারা ছিল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, তো এদের মধ্যে যদি আমরা ধরি, এরা তিনজন লেফট হ্যান্ডার ছিল, তো এদের মধ্যে যদি ধরি যে অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দিয়ে শিবম দুবেকে যদি ধরি, শিবম দুবে তিনি তো স্পিনের এগেনস্ট একদম খেলতেই পারেন না। সে আইপিএল থেকে আমরা দেখেছি যে তিনি স্পিনের এগেনস্ট একদম খেলতে পারেন না। তো এখানে যে বল যেভাবে ট্রান হচ্ছিল, তো শিবম দুবে এখানে খেলতেই পারবে না, এটা সবাই জানা ছিল। তা সত্ত্বেও তাকে খেলানো হয়েছিল। তার জায়গায় যদি আমার মনে হয়, তার জায়গায় যদি রিয়ান পরাগকে খেলানো হতো, তাহলে হয়তো হয়তো একটা সুবিধা পেতো, যে তিনি 3 4 ওভার বোলিংও করতে পারতেন, এবং তিনি ভালো স্পিনের এগেনস্টে খেলতে পারেন। তো তার জায়গায় শিবম দুবের জায়গায় যদি রিয়ান পরাগকে খেলানো হতো, সেটা হতে পারত। ভারতীয় ব্যাটসম্যানদের যদি কালকেরকার ম্যাচ নিয়ে স্কোর কার্ড নিয়ে যদি দেখি, যে শ্রীলঙ্কার তরফে, শ্রীলঙ্কার দিক থেকে আবিস্ক ফার্নান্ডো তিনি ওপেনার, তিনি 40 রান করেছেন, এবং কামেন্ডু ম্যান্ডিস আহ, তিনিও 40 করেছে। শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানরা তারা হাফ সেঞ্চুরি করতে পারেনি। এবং শ্রীলঙ্কার ক্যাপ্টেন প্রথমে টস জিতে তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এবং আহ, মোহাম্মদ সিরাজ তিনি প্রথম বলেই তিনি পাতুম নিশাঙ্কাকে আউট করে দেন, যার ফলে হয়তো বোঝা যাচ্ছিল যে এই ম্যাচটা আগেকার ম্যাচের মতন হবে না, এটা হয়তো 200 রানের মধ্যে শ্রীলঙ্কা আউট হয়ে যাবে। কিন্তু তারপরে ধীরে 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 দেখা গেল যে তারা আহ, বড় কেউ কোনো ইন্ডিভিজুয়াল কেউ বড় স্কোর করতে পারেনি, কারণ ছোট ছোট স্কোর করে তারা 240 রান পৌঁছে যায়। তো ভারতীয় বোলারদের যদি পারফরমেন্স আমরা দেখি, মোহাম্মদ সিরাজ তিনি 8 ওভার বোলিং করে 43 রান দিয়ে এক উইকেট নিয়েছেন, এবং আর্শদীপ সিং তিনি 9 ওভারে 58 রান দিয়েছেন। আর্শদীপ সিংকে আমরা দেখতে পাচ্ছি না, যে টি20 ওয়ার্ল্ড কাপে যে দুর্দান্ত বোলিং করেছিলেন, সেই আর্শদীপ সিংকে পাওয়া যাচ্ছে না। তিনি মানে এমন এমন মনে হচ্ছিল যিনি যে আরশিপ সিং তিনি বোলিং করতে জানেন না। তো অক্ষর প্যাটেল স্পিনাররা, ভারতীয় স্পিনাররা যদি দেখি, তারা দারুণ বোলিং করেছেন, কিন্তু শ্রীলঙ্কা স্পিনারের তুলনায় সেইভাবে বোলিং করতে পারে, শ্রীলঙ্কা স্পিনাররা যেভাবে বোলিং করেছে, ভারতীয় স্পিনাররা কিন্তু সেভাবে বোলিং করতে পারেনি। যে হয়তো এটাও হতে পারে যে আন্ডার লাইটে বোলিং করা আর দিনের বেলায় বোলিং করা, দুটোর মধ্যে তফাৎ আছে। সেই তফাৎটা হয়তো গড়ে দিয়েছে, যে অক্ষর প্যাটেল তিনি 9 ওভারে 38 রান দিয়ে এক উইকেট নিয়েছে, তিনি দুর্দান্ত বোলিং করেছেন। শিবম দুবে কালকেরও 2 ওভার করানো হয়েছে, কিন্তু তিনি কোনো উইকেট পাননি। ওয়াশিংটন সুন্দর সবথেকে ভারতীয় টিমের মধ্যে সব থেকে সাকসেসফুল বোলার ছিল, তিনি 10 ওভারে 30 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। এবং কুলদীপ যাদব তিনি 10 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। এবং স্পিন এতটা বল ট্রান হচ্ছে দেখে রোহিত শর্মা তিনি নিজেকে আর সামলাতে পারেননি, তিনিও চলে আসেন
কারণ ভারতীয় টিমে আর কোনো স্পিন অপশন আর কেউ ছিল না। তো যার ফলে রোহিত শর্মা নিজে এসেছিলেন, এসে তিনি 2 ওভার করেছিলেন, 2 ওভারে 11 রান দিয়ে কোনো উইকেট পাননি। এবার যদি আমরা ভারতীয় ব্যাটসম্যানদের পারফরমেন্স যদি দেখি, একমাত্র ভারতীয় ব্যাটসম্যানদের এমন মনে হচ্ছিল যে রোহিত শর্মা শুভমন গিল দুজনে ওপেনিং করতে এসেছিল। ওপেনিং 97 রানের একটা পার্টনারশিপ হয়েছিল, এই 97 রানে কোনো উইকেট পড়েনি। সে দেখে মনে হচ্ছিল যে এত ভারত খুব মানে তাড়াতাড়ি এটা চেস করে দিবে। কিন্তু তারপরে যেই রোহিত শর্মা তিনি একটা ভুল শটের কারণে তিনি আউট হয়ে যান, তিনি রিভার্স সুইপ করতে গিয়ে তিনি আউট হয়ে যান। সে রোহিত শর্মা 64 রানে তিনি হাফ সেঞ্চুরি করেন, 64 রানে আউট হয়ে যান। তারপরে একের পর এক আয়ারাম আর গায়ারাম একজন করে এসছে, একজন করে, তারপর শুভমন গিল তিনি 35 রান করে। যদি বল বল দেখি মানে ভারতীয় শুভমন গিল এবং রোহিত শর্মা ছাড়া আর যতগুলো ব্যাটসম্যান তাদের বল কতগুলো বল খেলেছে, এই এই বলের উপরে যদি আমরা নজর দিই, তাহলে বিরাট কোহলি তিনি 19টা বল খেলেছেন, 19টা বল খেলে 14 রান। সে বিরাট কোহলি পাওয়া যায়নি। বিরাট কোহলি একটা আউট ছিল, কিন্তু থার্ড আম্পায়ার সিদ্ধান্তে তাকে একটা লাইভ মানে জীবন দেওয়া হয়, সেই জীবনের পরেও তিনি কিচ্ছু করতে পারলেন না। আহ, তারপরে শিবম দুবেকে তাকে প্রমোশন করা হয়েছিল লেফট হ্যান্ডারের কারণে, যে ভারতীয় প্রথম টপ টপ অর্ডারে কোনো লেফট হ্যান্ডার নেই, যার কারণে একজন লেফট হ্যান্ডারকে উপরে 4 নম্বরে প্রমোশন করা হয়েছিল শিবম দুবেকে। তিনি মাত্র চার বল শ্রীলঙ্কা স্পিনারদের সামনে একদম তিনি দাঁড়াতে পারেননি, মাত্র 4 বল করে তিনি আউট হন এবং 0 রান। তারপরে ফের আরেকজন লেফট হ্যান্ডারকে পাঠানো হয়েছিল, অক্ষর প্যাটেলকে। অক্ষর প্যাটেল তো নতুন করে তাকে নিয়ে বলার কিছু নেই। অক্ষর প্যাটেল তিনি দুর্দান্ত খেলেন, বোলিং ব্যাটিং, তিনি ব্যাটিংও দারুণ করছেন। তো অক্ষর প্যাটেল তিনি 44 বলে 44 রান করে। তো অক্ষর প্যাটেলকে নিয়ে নতুন কিছু। তারপরে শ্রেয়াস আয়ারকে পাঠানো, শ্রেয়াস আয়ার মাত্র 9 বল, শ্রীলঙ্কা স্পিনারদের সামনে একদমই দাঁড়াতে পারেনি, মাত্র 9 বল খেলে 7 রান। তারপরে কে এল রাহুল মাত্র দু বল তিনি খেলতে পারেছেন, যে একদমই মানে ক্রিজে একদম দাঁড়াতেই পারেনি। শ্রীলঙ্কা বোলাররা তাদেরকে মানে দাঁড়ানোর সুযোগ দেয়নি। কে এল রাহুল মাত্র 2 বল খেলে 0 রান। তারপর দেখি যে ওয়াশিংটন সুন্দর তিনি এসেছিলেন, তিনি একটা লড়াই করেছিলেন, তিনি 40 বল খেলে 15 রান করেছিলেন, লড়াই করেছিলেন, কিন্তু তার সঙ্গ দিতে হবে কাউকে। তো একা একা তো ম্যাচ জেতানো যাবে না, তো তিনিও পারেননি। তারপরে কুলদীপ যাদব তিনিও চেষ্টা করেছিলেন, তো কুলদীপ যাদব আর কি আর তার উপরে কি ভরসা করা যাবে। তো তারপরে যত যা ছিল বোলাররা ছিল, কুলদীপ যাদব 27 বল খেলেছে, মোহাম্মদ সিরাজ 18 বল এবং আর্শদীপ সিং 4 বল। তো ভারতীয় এই হচ্ছে কি একমাত্র রোহিত শর্মাকে ছেড়ে দিয়ে যদি আমরা ব্যাটিং লাইন আপের কথা বলি, তো একেবারে সব মানে ফ্লপ। শুভমন গিল থেকে শুরু করে বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কে এল রাহুল, শিবম দুবে সবাই ফ্লপ হয়ে গেছে। প্রথম ম্যাচেও এরা সবাই ফ্লপ হয়ে গেছিল, একমাত্র রোহিত শর্মা তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। এবং দ্বিতীয় ম্যাচেও দেখা যাচ্ছে সেই একই একই স্পিনের বিরুদ্ধে একদমই খেলতে পারছে না। যেভাবে আন্ডার লাইটে বল টার্ন হচ্ছে, সেই টার্নের এগেনস্টে ভারতীয় ব্যাটসম্যান একদম দাঁড়াতেই পারেনি ক্রিজে। তো শ্রীলঙ্কা বোলারদের যদি পারফরমেন্স আমরা দেখি, তো শ্রীলঙ্কা 4টে স্পিনার নিয়ে খেলা, আগেই বলেছি আমি 4টে স্পিনার নিয়ে খেলেছে। তো 4টে স্পিনার তার স্পেশালিস্ট স্পিনার মানে রেগুলার স্পিনার ছিল, এবং একজন পার্ট টাইম স্পিনার ছিল যে ক্যাপ্টেন আশালঙ্কা। তো ফাস্ট বোলার একজন একজন ফাস্ট বোলারকে তারা খেলিয়েছে। তো বললে লাগে তিনি 6 ওভারে 41 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। ওয়াকিলা ধনঞ্জয় তিনি 10 ওভারে 54 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। কামিন্ডু ম্যান্ডিস তিনি 3 ওভারে 19 রান, কোনো উইকেট পায়নি। এবং কালকেরকার ম্যাচে একজনকে খেলানো হয়েছে, একজন 34 বর্ষীয় একজন স্পিনারকে খেলানো হয়েছে, জেফ্রি ভ্যান্ডারসে। যে মনে হচ্ছে যে ভারত ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচ হচ্ছে না, যে ভারত এবং জেফ্রি ভ্যান্ডারসে ম্যাচ হচ্ছে। যে ভেন্ডারসে আসতে দে এক একটা ওভারে, আসতে দে এক একটা ওভারে 2 উইকেট নিতে হবে, প্রত্যেকটা ওভারে উইকেট নিয়ে চলে যাচ্ছেন। যে এমন পরিস্থিতি হয়ে গেছিল, ভারত শ্রীলঙ্কার ম্যাচ নয়, এটা ভারত ভার্সেস জেবরি ভ্যান্ডারসে ম্যাচ হচ্ছে। তো তিনি 10 ওভারে 33 রান দিয়ে 6 উইকেট, প্রথম 6টা উইকেট, প্রথম টপ 6 উইকেট তিনি নিয়েছেন। মানে তার বোলিং দুর্দান্ত, তিনি বোলিং করে, তার সামনে ভারতীয় ব্যাটসম্যানরা একেবারে কি বলে ওখানে নাস্তা নাবুদ হয়ে গেছে। তো একদমই দাঁড়াতে পারেনি তার এগেনস্টে। আশালঙ্কা তিনি 6 ওভার 2 বলে 20 রান 3 উইকেট। তো এই হচ্ছে ভারতের এই হচ্ছে শ্রীলঙ্কার বোলারদের পারফরমেন্স। আর আমরা যদি ভারতের বোলারদের পারফরমেন্স দেখি, যে আকাশ পাতাল তফাৎ। এরা স্পিনাররা
আন্ডার লাইটের জন্য হয়তো তারা সুবিধা পেয়েছে, তবু হলেও এদের বল এত এরকম ধরনের ট্রান হচ্ছে, এবং ভারতীয় স্পিনাররা সেভাবে কেন করতে পারছে না? এবং সব থেকে খারাপ যে ভারতীয় ব্যাটসম্যানরা, তাদের কোনো প্ল্যান নেই। যে একটা ওপেনিং স্টার্ট দিয়েছিল রোহিত শর্মা এবং শুভমান গিল, 97 রানের একটা পার্টনারশিপ, সেই তারপরেও আর কিভাবে সেটা ম্যাচ জিততে না পারে, এবং পরবর্তী যারা এসেছিল তারা আয়ারাম গেয়ারাম এইভাবে যদি চলতে থাকে, তো এইভাবে যদি এরকম যদি খেলতে থাকে, কোনো সিরিয়াস যদি মিডিল অর্ডারে যদি না থাকে, সিরিয়াসনেস যদি না থাকে, যে মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা যদি পারফরমেন্স না করে, তাহলে পরবর্তী ম্যাচেও হয়তো দেখা যাবে শ্রীলঙ্কা 2-0 সিরিজ জিতে যাবে। তো ভারতীয় মিডল অর্ডারকে পারফরমেন্স করতে হবে, তবে পরবর্তী ম্যাচে তারা ভালো খেলতে পারবে এবং জিততে পারবে। যদি এইভাবে চলতে থাকে পরবর্তী ম্যাচ, সেটাতেও হেরে যাবে।